আমরা অতি সম্প্রতি ঘটে যাওয়া ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, এটা নিয়ে কথা বলেছি। আমরা এটা নিয়ে কিছু আলোচনা করেছি। আমরা যারা বৈশ্বিক রাজনীতি সম্পর্কে সচেতন, যারা বিশ্বের কোথায় কী ঘটছে জানার চেষ্টা করি, চোখ রাখি, তাদের কাছে এই ঘটনা প্রবাহগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনকাম ট্যাক্স ভেটেড ট্রেনার, শুধু তাই না, আমি 1993 সাল থেকে বিভিন্ন পত্রিকায় কম বেশি সাংবাদিক হিসেবে কাজ করেছি। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ফ্রিল্যান্সিংভাবে কিছু সাংবাদিকতার কাজ করে থাকি। আপনারা আমার চ্যানেলে এটা দেখেন। অনেকে বিভ্রান্ত হন যে আমি কেন এই কাজগুলো করি, যেহেতু আমি ইনকাম ট্যাক্স ভেটেড ট্রেনার। কিন্তু আসলে বিষয়টা তা না। আমি বেশ কিছু পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা আছে। যেহেতু এখন ফ্রিল্যান্সিং যুগ, যে কেউ চাইলেই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেন। আমি লেখালেখি করি, বিশেষ করে কবিতা লিখি। আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে দেখবেন যে আমার নিজের লেখা কবিতা আবৃত্তি আছে বা গান লেখার একটা প্রচেষ্টা আছে। যাই হোক, আমরা আলোচনা করছি মূলত ইরান এবং ইসরায়েল যুদ্ধ এবং সে যুদ্ধে আমেরিকার অংশগ্রহণ তথা পশ্চিমা শক্তিগুলোর অংশগ্রহণ। এখানে মোটা দাগে আমরা যদি দেখি, তাহলে পৃথিবী দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুসলিম উম্মাহ, আর একটা হচ্ছে যারা মুসলিম নয়। আমরা যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে মুসলমানদের কোমর ভেঙে দেয়া হয়েছে বিভিন্নভাবে। একসময় ধর্মযুদ্ধ মাধ্যমে বিশ্বে যে কয়েকটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে মুসলমানরা সরাসরি যারা মুসলিম নয় তাদের সাথে যুদ্ধ করছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন মুসলমানদের যে মেরুদণ্ড, এটা বলা যায় যে ভেঙে গেছে। এখন তারা মেরুদণ্ড খুঁজছে। আমাদের সেই মেরুদণ্ড, হারানো মেরুদণ্ডটা কোথায়? কেন মেরুদণ্ড খুঁজতে হচ্ছে? এখানে সাদ্দামের পতন, গাদ্দাফির পতন, তারপরে এই যে আফগানিস্তানের বোমাবর্ষণ, মোল্লা ওমর, এই জাতীয় যেসব আন্তর্জাতিক মানের, ওসামা বিন লাদেন, এদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন ফিলিস্তিন, লেবানন, হাসান নাসরুল্লাহ, এই যে বৈশ্বিক ইসলামিক যে ব্যক্তিত্ব যারা, তাদেরকে বিভিন্নভাবে হয় হত্যা করা হয়েছে, না হলে তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে। আর এর পিছনে মূল পরিকল্পনাকারী আমেরিকা, ইসরায়েলকে সামনে দিয়ে পিছনে তারা এইভাবে মুসলমান দেশগুলোকে ধ্বংস করার পায়তারা করেছে। প্রায় তারা বলা যায় সফল, শুধু ইরান এসে হোঁচট খেয়েছে। আমরা যদি ইরানের বিষয়টা দেখি, তাহলে পারস্য সাম্রাজ্যের যে ঐতিহ্য, এটা এখনও টিকে আছে। পারস্য সাম্রাজ্যের যে প্রভাব, যে বলয়, সেই বলয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরেও বর্তমান ইরান এখনও তাদের সেই গৌরবটা ধরে রেখেছে। ইসরায়েল ছোট্ট একটি দেশ, যারা ফিলিস্তিন ভূখণ্ড অধিগ্রহণ করে বা জোর করে দখল করে এই যে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের মানুষের জমি দখল করে
তাদেরকেই এখন বিতাড়িত করছে। আমেরিকা ইসরায়েলের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে শাসন করছে। মূলত মধ্যপ্রাচ্যের তেল খনিগুলো দখল করাই আমেরিকার মূল উদ্দেশ্য। আপনারা জানেন যে বিশ্ব চালিত হয় মূলত তেল, বা শিল্প চালিত হয় খনিজ তেলের পর নির্ভর করে। খনিজ তেলের দাম বাড়লে বিশ্ব অর্থনীতির সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, দাম বেড়ে যায়, অস্থিরতা শুরু হয়। একইভাবে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র তিনটি মিলে একটা প্রতিযোগিতা বিশ্বে আমরা দেখতে পাই। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সমাজতন্ত্রের উত্থানটা থেমে গেলেও এখনও তার প্রভাব পৃথিবীব্যাপী রয়েছে। একইভাবে গণতন্ত্রের যে কাঠামো, ধনতন্ত্রের যে প্রভাব, বা ধনতন্ত্র বা ব্যক্তির সম্পদের যে উত্থান, এটা গণতন্ত্রকে লালন করে। আপনি আয় রোজগার করবেন, আপনি খাবেন, আপনার আয় রোজগার নেই, আপনি খাবেন না। ধনী দরিদ্র বৈষম্য প্রকট আকারে ধারণ করেছে। একইভাবে রাজতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে একজন রাজা দেশ শাসন করছেন, বংশ পরম্পরায় তাদের সন্তানরা বা তাদের বংশের লোকজন। বিশ্ব মোটা দাগে এই তিন ভাগে বিভক্ত। এখন রাজতন্ত্রের প্রভাব আমরা দেখেছি, বা পরিবারতন্ত্রের প্রভাব আমরা দেখেছি সাদ্দাম, গাদ্দাফি তাদের ক্ষেত্রে। আমেরিকা চায় যে পরিবারতন্ত্রগুলো ভেঙে যাক, রাজতন্ত্রগুলো ভেঙে যাক, গণতন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। কিন্তু আমরা যদি সৌদি আরবের কথা বলি বা কুয়েতের কথা বলি, সেখানে আমেরিকার স্বার্থ যেহেতু উদ্ধার হচ্ছে, তারা সেসব জায়গায় গণতন্ত্রের কথা বলছে না। অন্যদিকে ইরানের উপর যে আক্রমণ, এটার মূল কারণ হচ্ছে ইরান মাথা উঁচু করে বিশ্ব মোড়লদের সামনে কথা বলছে, তারা প্রতিবাদ করছে, তারা প্রতিরোধ করছে। তারা লেবানন, তারপরে ফিলিস্তিন, এই যে জায়গাগুলো, কিংবা ইরাক, সর্বত্র তারা আমেরিকার সাথে প্রক্সি যুদ্ধে বা ছায়াযুদ্ধে লিপ্ত আছে, যা আমেরিকার স্বার্থে সরাসরি হুমকিস্বরূপ। আর এই জন্য তারা ইসরায়েলের মাধ্যমে পরমাণু কর্মসূচি ধ্বংস করার নামে মূলত ইরানকে বোমা মেরে নামিয়ে দিল বা দাবায় দেওয়ার একটা প্রচেষ্টা। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে ইরানের বিশাল ভূখণ্ড, এখানে তাদের যে সমরাস্ত্র, তাদের যে শক্তি, এতদিন ধরে তাদের উপর যে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞার পরেও তারা টিকে আছে। এরপরেও তারা আমেরিকার সাথে প্রতিযোগিতা করার যে দুঃসাহস দেখাতে পেরেছে, এটা আমেরিকা বা পশ্চিমা বিশ্ব আশা করেনি। তারা মনে করেছিল যে সপ্তাহখানেকের যুদ্ধে ইরান ভেঙে পড়বে, ইরান তাদের রাজনৈতিক পরিবর্তন করতে বাধ্য হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান আরও বেশি সাংগঠনিকভাবে শক্তি অর্জন করেছে। কেন? তারা এই যুদ্ধের মাধ্যমে বুঝতে পেরেছে জাতি হিসেবে তাদেরকে যদি টিকে থাকতে হয়, তাহলে তাদেরকে ইসরায়েলের বোমা বর্ষণ প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করতে হবে। তাদের আমেরিকার বোমা বর্ষণ করার
যে করে যে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়ার যেটা প্রচেষ্টা আছে, এটার বিরুদ্ধে টিকে থাকতে গেলে অবশ্যই তাদেরকে পরমাণু অস্ত্র তৈরি করতে হবে। তাদের আরও বেশি সামরিক শক্তিতে শক্তিশালী হতে হবে। অতি বাস্তবতা হচ্ছে আমেরিকা, জার্মান, দক্ষিণ কোরিয়া, জাপান, এই যে বলয়, অন্যদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, তুরস্ক, এই বলয়টার মধ্যে শক্তির ভারসাম্যে অবশ্যই আমেরিকান বলয়টা বা পশ্চিমা বলয়টা এগিয়ে আছে। সেখানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, তাদের পক্ষে আমেরিকার সাথে লড়াই করার মতো পর্যাপ্ত অর্থনৈতিক শক্তি নেই। অন্যদিকে আমেরিকা পরপর বেশ কিছু যুদ্ধে হেরে গিয়ে বৈশ্বিক বড় ধরনের যুদ্ধ করার জন্য এই মুহূর্তে প্রস্তুত নয়। বিশেষ করে আমেরিকান জনগণ চায় না বড় ধরনের কোনো যুদ্ধে আমেরিকা জড়িয়ে দেশের ক্ষতি করুক। বিশেষ করে আমেরিকান যদি কোনো সৈনিক মারা যায় তাহলে তার ফলটা দীর্ঘমেয়াদে যারা ক্ষমতা থাকেন তাদের উপর গিয়ে পড়ে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে যুদ্ধে কারোই খুব বেশি একটা আগ্রহী নেই। বিশেষ করে ইসরায়েল এই যে 12 দিন যুদ্ধ করলো, তাদের যে রসদ, তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, তাদের যে অভ্যন্তরীণ যে জনগণের চাহিদা, স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্ন, ছোট্ট একটি দেশ, সাজানো গোছানো পরিপাটি, ইঞ্চি পরিমাণ জায়গা কোথাও ফাঁকি নাই যেখানে বিল্ডিং নাই, সেখানে যদি একটা বোমা পড়ে তাহলে তার প্রভাবটা সুদূর প্রসারী পড়ে। এই দেশের মানুষজন, বিশেষ করে তারা আরবের যে ইহুদি, তারা সংখ্যায় খুবই কম। সারা পৃথিবী থেকে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে ইসরায়েল একটা রাষ্ট্র পরিচালনা করে। সেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর যে সরকার, সেখানে তার পলিসি হচ্ছে যুদ্ধ করে জনগণের মন জয় করা। যুদ্ধে যদি হেরে যায় তাহলে জনগণ তার প্রতি নাখোশ হয়। ফিলিস্তিন ভূখণ্ড যে জোর করে দখল করে ইহুদিদের বাড়িঘর তৈরি করাতে নেতানিয়াহুর উপর তারা যেমন খুশি, একইভাবে যখন ইরানের কোনো মিসাইল তাদের উপর যে পড়ে নেতানিয়াহুর উপর তারা নাখোশ হয়। ফলে আমরা কি দেখতে পেলাম যে যুদ্ধবিরতি বা সিজ ফায়ারের মাধ্যমে যে যুদ্ধবিরতি ট্রাম্প ঘোষণা করলেন, এখানে মূলত ইরান, ইসরায়েল দুটো রাষ্ট্রই এটা মেনে নিতে বাধ্য হচ্ছে। কারণ ইরানের দরকার টিকে থাকা। ইরান যদি স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারে তাহলে একটা রাষ্ট্র তার যেখানে বহির্বিশ্ব থেকে সহযোগিতা নেই, সম্পূর্ণ একা একা তাকে যুদ্ধ করতে হচ্ছে। যতদিন যাবে ইরানের জনগণের ভোগান্তি বাড়বে, ইউনিভার্সিটিগুলো বন্ধ, অর্থনৈতিক কার্যক্রমগুলো বন্ধ, উৎপাদন বন্ধ। এই অবস্থায় একটা রাষ্ট্র সামগ্রিকভাবে দুঃখ দুর্দশার ভিতর দীর্ঘদিন টিকতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের যেটা হচ্ছে, অস্ত্র গোলা বারুদ শেষ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে আছে। আমেরিকার সাহায্যের সহযোগিতা ছাড়া তারা একদিনও টিকতে পারে না। ফলে যে যুদ্ধে জয় পরাজয়ের চেয়ে দুই পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়, সে যুদ্ধ দীর্ঘমেয়াদী টেনে নিতে কোনো পক্ষই সাধারণত রাজি হয় না। ইরানের উপর বোমাবর্ষণ, তার কিছু সামরিক লোকজনদের মেরে আসলে ইসরায়েল বড় ধরনের কোনো অর্জন করতে পারেনি। পারমাণবিক প্রকল্পগুলো ধ্বংস করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি। পরমাণু অস্ত্র তৈরি করার জন্য যথেষ্ট মজুদ যে ইউরেনিয়াম,
তারা নিরাপদ স্থানে আগেই সরিয়ে ফেলেছে এবং তারা চাইলে চেষ্টা করলে হয়তো উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে তারা বোমা বানিয়ে ফেলতে পারে। যেহেতু ইউরেনিয়ামের ধ্বংস হলো না, ইসরায়েল এই যুদ্ধে বলা যায় এক ধরনের পরাজয়ের শিকার হলো। ফলে জনগণকে তারা বেঞ্জামিন নেতানিয়াহু যেটা দেখাতে চাইছিলেন যে এই যুদ্ধে তাদের জয়ী হচ্ছে, কিন্তু ফলাফল হচ্ছে যে এই যুদ্ধে তারা মূলত হেরে গেলেন। বিশ্ব দেখল আমেরিকা এবং ইসরায়েলের প্রচেষ্টা ব্যর্থ হলো। ইরান এখানে বলা যায় যে কৌশলগতভাবে জিতে গেছে। তাহলে এই ইরান এই পর্যায়ে যদি যুদ্ধ থামিয়ে দেয় আর যদি তারা গোলাগুলি না করে, তাহলে লাভবান হচ্ছে ইরান। কারণ ইরান এখন পরমাণু বিস্তার রোধে চুক্তি করা একটা দেশ হওয়ার পরেও তারা চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারে। তারা চাইলে সীমিত আকারে তাদের জনবান্ধব বা কল্যাণকর কাজে পরমাণু ব্যবহার বাড়াতে পারে। বিদ্যুৎ উৎপাদন সহ আর যেসব কাজে তারা বলছে যে তারা পরমাণু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে, সেটা তারা করতে পারে। এরপরে আবার যদি তাদেরকে দমাতে হয় তাহলে আবার তাদের উপর বোমা বর্ষণ করতে হবে। তাহলে ইরান যেহেতু জানে যে তাদের পর পরমাণু পরীক্ষাগার বা পরমাণু অস্ত্রাগারগুলোর পরে আবার আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা ভবিষ্যতে আরও টেকসই, আরও নিরাপদ রেখে তাদের কার্যক্রম চালাবে। এবং আগামী 10 বছর বা 15 বা 20 বছর পরে ইরান হয়তো আরও বেশি সমৃদ্ধ হবে, আরও বেশি টেকসই ও উন্নত হবে। সামগ্রিকভাবে আমরা বলতে পারি এই যুদ্ধ ইরানের বিজয় হয়েছে। ইরান বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।